বাংলা সাহিত্যের এমনই এক সৃষ্টি আছে যা সময়ের সাথে সাথে পুরনো হয় না, বরং আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই অমর সৃষ্টি পদ্মা নদীর মাঝি। আজ আমরা এই অসাধারণ উপন্যাসটির একেবারে গভীরে ডুব দেব। চলুন এর পড়তে পড়তে লুকিয়ে থাকা গল্পগুলো খুঁজে বের করি। এই উপন্যাসের আসল চরিত্র কে? কুবের? কপিলা? না, এর আসল চরিত্র হল সর্বগ্রাসী প্রমত্তা পদ্মা। এই নদী শুধু একটা জলের ধারা নয়, এটা যেন এক জীবন্ত সত্তা, যা তার তীরের মানুষগুলোর জীবন মৃত্যু, প্রেম বিচ্ছেদ, মানে তাদের পুরো ভাগ্যটাই নিজের হাতে লিখে দেয়। তো চলন শুরু করা যাক সেই পদ্মা নদীকে দিয়েই, যা একদিকে যেমন জীবনের উৎস, তেমনই আবার নিয়তির আর এক নাম। পদ্মা নদীর মাঝিকে যদি শুধু একটা গল্প ভাবেন তাহলে কিন্তু ভুল হবে। এর ভেতরে দুটো খুব বড় দর্শন কাজ করছে। একদিকে আছে মার্ক্সবাদের সেই শ্রেণী সংগ্রামের কথা, মানে কিভাবে ধনী আর গরিবের মধ্যে একটা লড়াই সবসময় চলতে থাকে, আর অন্যদিকে আছে ফ্রয়েডের মনস্তত্ত্ব, মানুষের মনের ভেতরের চাপা ইচ্ছা, তার আদিম প্রবৃত্তিগুলোর বিশ্লেষণ। এই দুটোকে মিলিয়েই লেখক পদ্মাপাড়ের জেলেদের জীবনটাকে এঁকেছেন, তাদের খিদে, বঞ্চনা আর টিকে থাকার সংগ্রামটাকে তুলে ধরেছেন। উপন্যাসটার জন্ম কিন্তু একদিনে হয়নি। ১৯৩৪ সালে পূর্বাশা নামের একটা পত্রিকায় এটা প্রথম বেরোতে শুরু করে, আর বই হয়ে আমাদের হাতে আসে ১৯৩৬ সালে। আর এর স্রষ্টা মানিক বন্দ্যোপাধ্যায়, তার লেখার ধরনটাই ছিল একদম আলাদা। তিনি মানুষের ভেতরের মনটাকে দেখতে পেতেন, আবার বাইরের সমাজের কঠিন বাস্তবটাকেও বুঝতেন। আর এই দুটোকে তিনি কোনো আবেগ ছাড়াই যেন এক ডাক্তারের নির্লিপ্ততায় আমাদের সামনে তুলে ধরতেন। খেয়াল করে দেখবেন, গল্পের শুরুটা হয় পদ্মার বুকে, আবার শেষটাও হয় সেই পদ্মার বুকেই। কুবের যখন সবকিছু ছেড়ে ময়নাদ্বীপের দিকে চলে যাচ্ছে, তখনও কিন্তু তার সঙ্গী এই নদী। তাই পদ্মা এখানে শুধু একটা ব্যাকগ্রাউন্ড নয়, বরং গল্পের মূল চালিকা শক্তি। সব চরিত্রের ভাগ্য যেন তারই হাতে বাঁধা। এবার তাহলে আসা যাক গল্পের একেবারে কেন্দ্রে, মূল চরিত্র কুবেরের জগতে। এমন এক জগৎ যেখানে খিদে আর বেঁচে থাকার লড়াই ছাড়া আর প্রায় কিছুই নেই। কে এই কুবের? সে তো শুধু কেতুপুর গ্রামের এক গরিব জেলে নয়, সে আসলে পদ্মাপাড়ের হাজার হাজার ভাগ্যহত মানুষের প্রতিনিধি। তার জীবনটা একটা অন্তহীন যুদ্ধ। আজ মাছ জুটবে তো কাল কি হবে, এই চিন্তাতেই তার দিন কাটে। সে আসলে আমরা সবাই, যারা পরিস্থিতির বিরুদ্ধে লড়ে চলেছি। এই একটা লাইনেই যেন পুরো উপন্যাসের সারমর্ম লুকিয়ে আছে। কুবের যখন এই কথাটা ভাবে, তখন তার মধ্যে দিয়ে সমাজের সেই ভয়ঙ্কর শ্রেণী বৈষম্যটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। তার মনে হয় ঈশ্বর বা ভাগ্য, এসব ভালো জিনিসগুলো শুধু বড়লোকদের জন্যই বরাদ্দ। তাদের এই হতদরিদ্র জেলেপাড়ায় এসবের কোনো অস্তিত্বই নেই। কুবেরের লড়াইটা কিন্তু শুধু অভাবের বিরুদ্ধে নয়, তার নিজের মনের ভেতরেও চলছে এক তুমুল ঝড়। আর সেই ঝড়ের কেন্দ্রে আছে দুজন নারী, যারা তার জীবনকে দুই দিকে টানছে। দেখুন, একদিকে আছে তার পঙ্গু স্ত্রী মালা। মালা হল কুবেরের কঠিন বাস্তবতার মতো, তার দায়িত্ব, তার সংসার। সে হল নোঙরের মতো, যা তাকে বেঁধে রেখেছে। আর ঠিক তার উল্টো দিকে আছে প্রাণচঞ্চল শ্যালিকা কপিলা। লেখক তাকে কি দারুণভাবে বর্ণনা করেছেন, অবাধ্য বাঁশের বাঁশির মতো। কপিলাই হল কুবেরের মনের ভেতরের সব চাপা ইচ্ছে, এক অন্যরকম জীবনের স্বপ্ন। এখানেই মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই মনস্তাত্ত্বিক দিকটা স্পষ্ট হয়। তিনি বলতে চেয়েছেন, মানুষের জীবন মূলত দুটো আদিম প্রবৃত্তি দিয়ে চলে। এক হল ক্ষুধা, মানে টিকে থাকার লড়াই, আর দুই হল যৌনতা, মানে তার জৈবিক আকাঙ্ক্ষা। কুবেরের জীবনে দারিদ্র্য হল সেই ক্ষুধার রূপ, আর কপিলার প্রতি তার তীব্র টান হল সেই দ্বিতীয় শক্তির প্রকাশ। গল্পটা যখন একঘেয়ে সংগ্রামের মধ্যে দিয়ে এগোচ্ছে, ঠিক তখনই এন্ট্রি হয় এক অদ্ভুত আর রহস্যময় চরিত্রের, হোসেন মিয়া। আর তার সাথে আসে এক আশ্চর্য দ্বীপের গল্প। হোসেন মিয়ার এই ময়না দ্বীপ, এটা আসলে কি? এটা কি সত্যি কুবেরের মতো মানুষদের জন্য একটা ভালো জীবনের আশা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নটাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ময়না দ্বীপের ধারণাটাই কিন্তু অসাধারণ। ভাবুন তো, এমন একটা দ্বীপ যেখানে হোসেন মিয়া এক নতুন সমাজ গড়তে চায়। সেখানে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ থাকবে না কোনো ধনী গরিবের বিভেদ। কোনো মন্দির নেই, মসজিদও নেই। একটাই ধর্ম, একসাথে মিলেমিশে ভালোভাবে বেঁচে থাকা।
পদ্মাপাড়ের শোষিত জেলেদের কাছে এটা তো এক স্বপ্নরাজ্যের মতো। গল্পের শেষে এসে কুবের একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় পড়ে। একদিকে চরম অভাব, অন্যদিকে একটা চুরির মিথ্যে মামলায় ফেসে যাওয়ার ভয়। ঠিক তখনই সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেয়। সে তার চেনা জগৎ, তার গ্রাম, তার পরিবার সবকিছু পেছনে ফেলে কপিলাকে সাথে নিয়ে হোসেন মিয়ার নৌকায় উঠে পড়ে। তার যাত্রা শুরু হয় এক অজানা ভবিষ্যতের দিকে, ময়নাদ্বীপের দিকে। লেখা হওয়ার প্রায় ৯০ বছর হতে চলল, কিন্তু পদ্মা নদীর মাঝি এখনও কেন এত জীবন্ত, কেন এটা নিয়ে আমরা আজও কথা বলছি? চলুন শেষ অংশে এই কারণগুলোই একটু বোঝার চেষ্টা করি। এই উপন্যাসের ভাষা আর বলার ভঙ্গিটাই একে অপরদের থেকে আলাদা করে দিয়েছে। যেমন ধরুন, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, ওটাও নদীকে নিয়ে লেখা অসাধারণ এক উপন্যাস, কিন্তু তার ভাষাটা অনেক কাব্যিক, অনেক আবেগঘন। আর পদ্মা নদীর মাঝিতে লেখক যেন এক সার্জেনের মতো একদম নির্মোহভাবে কোনো আবেগ ছাড়া কঠিন বাস্তবতাকে ব্যবচ্ছেদ করেছেন। এখানে মনস্তত্ত্ব আর সমাজ বিশ্লেষণই আসল কথা। আসলে এর শক্তিটা কয়েকটা জায়গায়। প্রথমত, এর ভাষা। লেখক জেলেদের মুখের ভাষাকেই ব্যবহার করেছেন, তাই চরিত্রগুলো ভীষণ বাস্তব মনে হয়। দ্বিতীয়ত, শোষণ আর শ্রেণী সংগ্রামের যে গল্পটা বলা হয়েছে সেটা তো চিরকালের। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আজও যখন আমরা দেখি নদী ভাঙনে বা অর্থনৈতিক চাপে মানুষ তার ভিটেমারি ছাড়তে বাধ্য হচ্ছে, তখন মনে হয় কুবেরের গল্পটা তো আজও আমাদের চারপাশে ঘটে চলেছে। কিন্তু উপন্যাসটা শেষ করে একটা বিরাট প্রশ্ন আমাদের তাড়া করে ফেরে। কুবের যে কেতুপুর ছেড়ে ময়নাদ্বীপে গেল, এটা কি তার মুক্তি, নাকি সে আসলে একটা ছোট খাঁচা থেকে বেরিয়ে আরও বড়, আরও রহস্যময় একটা নতুন খাঁচায় গিয়ে ঢুকল? এই গভীর প্রশ্নটার লেখক কিন্তু আমাদের ভাবনার জন্যই খোলা রেখে গেছেন।